আহ, এই ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসটা আসলে সবার জন্য না। 46তম সামনে বিসিএসের লিখিত পরীক্ষার একটা তারিখ আছে, মোস্ট প্রবাবলি 24শে এপ্রিল। তো তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিব, চাইলে সবাই দেখতে পারেন, অথবা আপনার পরিচিত যিনি 46 বিসিএস লিখিত প্রার্থী তাকে মেনশন দিতে পারেন, অথবা তাকে এই ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করতে পারেন, যেন উনি তার পরীক্ষার আগে আমার যেই দুইটা বিসিএসের লিখিত পরীক্ষা পাশ করার যেই এক্সপিরিয়েন্স এবং 44-এর প্রথম লিখিত পরীক্ষায় বিসিএস জেনারেল ক্যাডার পোস্টাল ক্যাডারের সুপারিশপ্রাপ্তের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, এবং কিভাবে রিটার্নে লিখলে স্যাররা খুশি হবেন এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে ভিডিওতে কথা বলবো। সো আপনার পরিচিত কেউ বিসিএস রিটেন ক্যান্ডিডেট থাকলে তাকে এই ভিডিওতে মেনশন দেন, প্লাস যদি এটা সম্ভব না হয় তাহলে তাকে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করেন। আমি ক্লাসটা শুরু করব। বিসিএস 7 দিন যেই পরীক্ষা হয়, বা 7 দিন 8 দিনের মতন একটা পরীক্ষা হয়, মাত্র একদিন হয়তো শুক্রবারের কারণে একটা পরীক্ষায় বন্ধ থাকে। এবং সত্যি কথা বলতে ওই 7 দিন আসলে খুবই হরিবল এক্সপিরিয়েন্স যায় যারা রিটেন প্রার্থী তাদের জন্য। মানসিক প্রচুর পরিমাণে প্রেশার থাকে, শারীরিক অনেক ক্ষতি হয়, যে জিনিসটা আসলে আমার কাছে এক ধরনের টর্চার মনে হয়। হ্যাঁ, কিছু করার নাই আসলে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে বা কীভাবে কি করা উচিত, বা এই কয়দিন যে হাতে আছে সেটার জন্য কি করা উচিত, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। যারা দেখতেছেন 46 প্রার্থী না হইলেও আমার কথা লাউড কিনা প্লিজ আমাকে জানাবেন। ওকে, আসেন। প্রথম কথা হচ্ছে 7 দিন অথবা 8 দিনের মতন একটা টানা পরীক্ষা হয়। এই পরীক্ষায় ওই 7 দিন প্রত্যেক দিনে একটা করে পরীক্ষা হয়, এবং ওই বিষয়টা আসলে পুরোপুরি রিভাইজ দেওয়া থাক দূরের কথা, ভাষাভাবে দেখারও সুযোগ থাকে না। তাহলে সেক্ষেত্রে কি করা উচিত এবং খাতায় কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো এখন। প্রথম কথা হচ্ছে, আপনি এই কয়দিন যেই কাজটা করবেন, যে আপনার হাতে যতদিন সময় আছে, অর্থাৎ ধরেন আমি ধরে নিলাম এই ভিডিওটা যারা দেখতেছেন তারা 47 48 পরীক্ষা দিবেন, বা 49তম 50তম অনেক দিন ধরে দেখতে পারেন। জাস্ট ধরেন একটা পরীক্ষার 10 দিন আগে আপনার আসলে কি করা উচিত সেই জিনিসটা নিয়ে হচ্ছে কথা বলবো। ওকে, যেই বিষয়টা আপনার কাছে সবচেয়ে সহজ লাগে সেটাকে আপাতত ফেলে রাখেন, ফেলে রেখে যেটা সবচেয়ে কঠিন সেটা নিয়ে পড়েন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা সব কিছুর ক্ষেত্রেই, আপনি লিখিত পরীক্ষা দিবেন, ধরেন একটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল জুলাই রেভলিউশন নিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি কোনো একটা বা দুইটা বই ফলো করতেছেন, বিসিএসের সিরিজ বইয়ের সিরিজগুলো ফলো করতেছেন, অথবা কারো নির্দিষ্ট ব্যক্তি লেখকের বই ফলো করতেছেন। এখন আপনার একটা টেন্ডেন্সি থাকতে পারে ওই প্রশ্নটা হুবহু মুখস্থ করা। ট্রাস্ট মি, এটা করা মানে আপনার পরীক্ষার জন্য আপনি মেন্টাল প্রেশার তৈরি করলেন, এবং অনেক বেশি ক্ষতি হবে আপনার, এবং পরীক্ষা হলে কিছুই মনে থাকবে না। তাহলে আপনাকে কী করতে হবে, প্রশ্নর উত্তর হুবহু মুখস্থ করা যাবে না, হুবহু মুখস্থ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, তাহলে কি করতে হবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা আপনার ব্রেইনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলতেছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ডাটা লিখি আমরা, মানে তথ্য যেটাকে বলি, তথ্য মুখস্থ করতে হবে, আচ্ছা করতে হবে। ওকে, এটা মাথায় রাখবেন। তারপর আসেন, সকল ডেটা, একটা প্রশ্নের সকল ডেটা বা সকল তথ্য মুখস্থ করা যাবে না বা আয়ত্তে রাখা যাবে না। খুবই গুরুত্বপূর্ণগুলা, পরীক্ষা হলে এত লিখতে পারবেন না। একটা বইয়ে একটা কোয়েশ্চেন যেভাবে থাকে, এটা যদি আপনি হুবহু খাতায় লেখেন, এটা কমপক্ষে 15-20 পেজ হবে, বা খাতায় লিখতে পারবেন 4 থেকে 5 পেজ।
তার উপরে এখানে আবার চার্ট, গ্রাফ অনেক কিছু অ্যাড করা লাগবে, এটা নিয়ে আসতেছি একটু পরে। তো যে কাজটা করতে হবে, একটা প্রশ্ন আপনি যে বইটা ফলো করতেছেন তার সকল ডেটা, সকল তথ্য মুখস্থ করা যাবে না। এটা উপরে লিখছি, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্ব তথ্য মুখস্থ করতে হবে। সকল ডেটা এবং সকল তথ্য বা সকল ডেটা বা সকল লিখা, সকল কথা বা সকল আলোচনায় নজর দেয়া যাবে না। ওকে, আচ্ছা আসেন, তারপর আসেন কি বললাম, উত্তর হুবহু মুখস্থ কখনোই করবেন না, পরীক্ষার হলে লিখতে পারবেন না, আরও ঘাবড়াই যাবেন, মাথায় কাজ করবেন না, একটা থেকে একটা ভুলে যাবেন। একটা জিনিস মাথায় রাখেন, আপনি রিটেনে যা পড়বেন, এতদিন যা পড়ছেন রিটেনের প্রিপারেশনের জন্য, তার 50%ও পরীক্ষার হলে লিখতে পারবেন না। ট্রাস্ট মি, যতই গুছাইয়ে পড়েন না কেন 50%ও লিখতে পারবেন না। তাহলে 50%-এর মতন লিখবেন, আর বাকি 50% নিজের ক্যাপাসিটিতে বানায় লিখতে হবে। এখন বলতে পারেন ভাই আমি তো ক্যাপাসিটিতে বানায় লেখার ক্যাপাসিটি অর্জন করি না, তাহলে কি করতে হবে? তাইলে যেই কাজটা করতে হবে এখন, এই যে পয়েন্টগুলো দেখে যান, তথ্য দেখে যান, ভালো করে ওই তথ্যগুলো বারবার মুখস্থ করেন। এবং যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব সময়, উইমেন এম্পাওয়ারমেন্ট, দুর্নীতি, বা ধরেন এরকম জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে বিপ্লব, এইসব রিলেটেড যত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মনে হয়, আপনি যদি এখন পড়ছেন, বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, বিভিন্ন জায়গাতে তথ্য পাইতেছেন, পত্রিকা পড়তেছেন, আপনি তো জানেন কোন আলোচনাটা গুরুত্বপূর্ণ। ওই সম্পর্কিত অ্যাটলিস্ট চেষ্টা করবেন একটা উক্তি অথবা কথা, কোনো বিখ্যাত ব্যক্তি, কবি, সাহিত্যিক, তাদের উক্তি বা কথা মুখস্থ রাখা, যাতে যে কোনো প্রশ্ন আসলে ওই জায়গায় ওই উক্তিটা অ্যাড করে দেওয়া যায়। সবগুলোর জন্য লাগবে ব্যাপারটা এমন না, বাট এটা মাথায় রাখবেন, উক্তি বা কথা মুখস্থ রাখা। তার মানে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়ার জন্য আমি এই কাজটা করছি। তারপর আসেন আরেকটা ব্যাপার, এই মুহূর্তে যেই কাজটা আরও বেশি পরিমাণে করবেন, যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান যেই সেক্টরে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি মানে শুধু ইংলিশ না বা বাংলা না, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সবার ক্ষেত্রে বলতেছি, বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক, ইংরেজি এসে প্যারাগ্রাফ, এই যে বাংলার এসে প্যারাগ্রাফ, এগুলার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, বাংলার ক্ষেত্রেও কাজে লাগবে। যেমন বাংলা সাহিত্যের ক্ষেত্রে ওই কবির কোনো একটা উক্তি দিয়ে দেওয়া, ধরেন রবীন্দ্রনাথ নিয়ে কোনো একটা প্রশ্ন আসছে, রবীন্দ্রনাথের ওই প্রশ্ন রিলেটেড কোনো একটা উক্তি যদি দিয়ে দিতে পারেন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে ঘিয়াছি ভরি, এরকম টাইপের। তাহলে যেটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই বিষয়ে দক্ষ, ওই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম মাথায় রাখা। অর্থাৎ যেই সেক্টরে দক্ষ সেক্টর ওয়াইজ তাকে মাথায় রাখা। এটা যে সেক্টর মানে আমরা বলতেছি ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, হ্যাঁ, অথবা অন্য কোনো সোর্স। মানে এটা দ্বারা আমি কি বুঝাইতেছি একটু পরে আসতেছি। হ্যাঁ, দক্ষ, তাদের নাম ও পদবি সহ মুখস্থ করা। ধরেন ফর এক্সাম্পল, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা বাংলাদেশের মুদ্রাস্ফীতির বর্তমান অবস্থা নিয়ে কোনো প্রশ্ন আসলো, এক্ষেত্রে আপনি কার রেফারেন্স টানতে পারেন বলেন তো? বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ প্লাস হচ্ছে তার নাম মুখস্থ রাখতে হবে। আপনি ধরেন সিপিডি নামে একটা সংস্থা আছে যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ করে, সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আমার সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য, তারপর আরও বেশ কয়েকজন ছিল, তাদের নাম মনে রাখছি। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক নিয়ে মন্তব্য করতেই পারে বা আন্তর্জাতিক কোনো ইস্যুতে কাজে লাগতে পারে, তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম মনে রাখেন। আইএমএফ এর প্রেসিডেন্টের নাম, আদৌ আইএমএফ এর প্রেসিডেন্ট হয় কি না প্রধান, তার পদবি প্লাস তার নাম মাথায় রাখতে হবে। ইভেন প্রতিষ্ঠান, যেমন সিপিডির কথা বললাম, বাংলাদেশের কোনো কিছু নিয়ে সিপিডি মতামত দিতে পারে,
যে কোনো রাজনীতি অর্থনীতি নিয়ে। আবার ধরেন এরকম অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, সানেম নামে একটা খুবই গুরুত্বপূর্ণ এশিয়ান সাবকন্টিনেন্টের সংস্থা সানেম। তো সানেম হচ্ছে গিয়ে তথ্য দিতে পারে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা নিয়ে বা এশিয়ান আর্থসামাজিক অবস্থা নিয়ে। তো এরকম প্রতিষ্ঠান অথবা ব্যক্তি তার পদবি সহ মুখস্থ রাখতে হবে, যাতে করে আপনি হুবহুব তার কথা না দিতে পারলেও ওই আলোচনায় যেন ওনার নামটা উল্লেখ করে দিতে পারেন যে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি এমন ধরনের কোনো একটা কথা বলছেন। অর্থাৎ ওনার কথাটা হুবহুব না দিতে পারলেও হ্যাঁ আপনি জাস্ট উনি এই ধরনের কথা তো বলতে পারেই স্বাভাবিক, সো এইভাবে করে একটা আলোচনা দিতে পারেন। আর তাছাড়া পত্রপত্রিকায় তো নিশ্চয়ই বাংলা মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করতে পারে, এরকম অনেক শুনছেন। সেরকম কৃষিবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এরকম মাথায় রাখবেন। যেমন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান, আমার নামে নাম, ওনার নাম মুখস্থ রাখছি আমি। এরকম একেবারে পুরা লিস্ট করছি, প্রায় 1.5 পেজ 2 পেজ না আরও বেশি, 3 পেজের বেশি সময় বেশি হবে। এরকম প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান এবং সে ওই প্রতিষ্ঠান কোন বিষয়ে মতামত দেয় বা ওই ব্যক্তি কোন বিষয়ে মতামত দেয় ওই বিষয়টা আমি ব্র্যাকেটে লিখে রাখতাম। তাহলে এই জিনিসটা, এই যে বললেন যে কোথায় ভালো ক্যান্ডিডেট এবং খারাপ ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য হচ্ছে, এই জায়গায় এই জিনিসগুলো বোঝে না অনেক সময়, এটা মাথায় রাখবেন। নাম্বার এটা গেল। তারপরে মাথায় রাখতে হবে যখন পরীক্ষার খাতায় লিখবেন, আমি কিন্তু একটা ওভারঅল আলোচনা করতেছি, কোনো বিষয় না, সব বিষয় মিলে পরীক্ষা খাতায় লিখবেন। একেবারে লাইন বাই লাইন লিখতে থাকবেন না, সব সময় টু দ্য পয়েন্টে আলোচনা করবেন, যেটা চাইছে এটাতে যাবেন। কারণ বিসিএসের সময় পাওয়া যায় না ভাই, এত পরিমাণ লেখা, লিখতে লিখতে কোনো সময়ই পাবেন না আপনি। তাহলে টু দ্য পয়েন্টে যাবেন এবং পয়েন্ট করে করে যেগুলাই আপনার মতামত, আপনার যুক্তি জানতে চাইছে, বিশ্লেষণ করতে বলছে, এগুলো পয়েন্ট পয়েন্ট করে যাবেন। হ্যাঁ, স্টার মার্ক হোক, যেভাবে হোক পয়েন্ট করে যাবেন। এবং খাতায় এরকম খালি লিখতেই থাকবেন না, এই খাতা দেখতে স্যারদের বিরক্ত লাগে। ধরেন এভাবে লিখতেছেন, খালি এই লিখতেছেন, এই খাতায় মার্ক পাবেন গোল্লা, 10 মার্কের মধ্যে 4 পাবেন, 4। বাট আপনি যদি এমন হয়, ধরেন এখানে 2টা লাইন লিখছেন, লিখে 2টা পয়েন্ট দিলেন, তারপরে ধরেন আবার 2টা পয়েন্ট জাতীয় কিছু আসছে, আপনি 2টা বক্স আকারে কিছু একটা দিলেন, এখান থেকে তথ্যটা এখানে মূল তথ্য, এই 2টা বক্সের ভিতরে আরও তথ্য। তারপর ধরেন আপনি কোনো একটা কিছু নিয়ে তথ্য দিবেন, ধরেন এখানে আমি যেটা করছি এভাবে একটা রাউন্ড রাখলাম, ধরেন এখানে ওইটার নাম লিখলাম, এটা সংক্রান্ত আরও তথ্য। যেমন ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম, হ্যাঁ আমি কি সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এটা দিব। এখন আমি একবার তো 2টা পয়েন্ট আকারে অন্য একটা অপশন তথ্য দিছি, আমি যদি আবার কি সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো এভাবে দেই, দেখতে ভালো লাগে না। হ্যাঁ, খুবই বিরক্তিকর একটা স্টাইল, বারবার একই স্টাইল। সো কি করতে হবে, আমি কি করলাম, ধরেন আমি কিন্তু ট্রাস্ট মি এভাবে লিখছি, এবং আমি বললাম না 44-এর রিটেন অর্ধেক প্রিপারেশন নেই আমি তো সেখান থেকে আমার ক্যারিয়ার গোল চেঞ্জ করে এন্টারপ্রেনারশিপের দিকে আসছি। বাট স্টিল আমি 44 বিসিএস পাস করছি, জেনারেল ক্যাডার পাইছি, হ্যাঁ 449 জনের মধ্যে একজন। সো এটা কেন হয়েছে, স্ট্র্যাটেজির কারণে হয়েছে, এবং আমার আগের পড়াশোনা বা আইকিউ খাটাইছি পরীক্ষার হলে। যদি ফুল প্রিপারেশন নিতাম, আমার ধারণা উপরের লেভেলে বড় ক্যাডারগুলো পাওয়ার চান্সেস হাই ছিল অনেক। তাহলে এখানে দেখেন আপনি লিখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম, এই খাতাগুলো দেখতে ভাল লাগে, যোগাযোগ মাধ্যম ধরেন লিখলেন মাধ্যম। এবার আমি এখানে লিখলাম ফেসবুক, ফেসবুক, এখানে লিখলাম হচ্ছে ইনস্টা, ফর এক্সাম্পল আমি জাস্ট লিখে দিই, এখানে লিখলাম টুইটার, হ্যাঁ এখানে লিখলাম ধরেন ফর এক্সাম্পল আর কি থাকতে পারে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, এরকম তাহলে আপনি এইখানে একটা চিত্র দিলেন, বর্ণনা করলেন কি একটু, একবারে এই গ্রাফটা দিলেন বা এই চিত্রটা দিলেন, তারপর আবার আলোচনায় গেলেন। এরকম হইলে খাতাটা দেখতে সুন্দর লাগে। এটা যে অনেক সুন্দর করে আঁকতে হবে, রাউন্ড করতে হবে ব্যাপারটা এমন না, তাড়াহুড়া করে যতটুকু পারেন এভাবেও দিছি। আবার সেম তথ্যটাকে ধরেন এটাই আপনার ধরেন একটা বক্স আঁকলাম, বক্স থেকে এখানে একটা তথ্য, এখানে একটা তথ্য, তারপর ধরেন এটা এখানে একটা তথ্য, এখানে একটা তথ্য, এরকম। মানে আপনি নিজে যতভাবে গ্রাফকে করা যায়, আমি যেটা করছি, আমি যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইড এইসব তৈরি করতাম, ওই গ্রাফ আমি করছি, মানে
ওই পাওয়ার পয়েন্ট স্লাইডের গ্রাফগুলো প্র্যাকটিস করছি পরীক্ষার আগ মুহূর্তে। ধরেন সেম জিনিস আপনি তথ্য দিলেন, ডেটা দিলেন, ডেটা দেওয়ার ক্ষেত্রে এই একটা তথ্য সিস্টেম হইতে পারে, এটা একটা তথ্যের সিস্টেম হইতে পারে, হ্যাঁ এরকম এরকম হইতে পারে। তারপর ধরেন এটা জাস্ট আমি বলতেছি, অর্থাৎ আপনি হুবহুব এইখানের এই পয়েন্টটার মূল উদ্দেশ্য কি, খালি লিখতেই থাকবেন, লিখতে থাকবেন না। আপনার কথা টু দ্য পয়েন্টে স্টার মার্ক দিয়ে হইতে পারে, এরকম বিভিন্ন শেপ অ্যাড করে হবে। তারপর আবার কিছু কথা লিখবেন, অনেকগুলো কথা লিখতে থাকবেন, বিভিন্নভাবে আপনার এই কাজটা আপনাকে করতে হবে। এটার কোনো নির্দিষ্ট ইয়া নাই। এমনও হইতে পারে ধরেন জাস্ট আপনি দুইটা তথ্য উল্লেখ করতে চান, তাহলে এই হচ্ছে ধরেন একটা বক্স, আমি জাস্ট আনুমানিক বললাম। এই বক্স থেকে আপনি ধরেন বক্সে মূল কথাটা লিখলেন, এখানে আরেকটা কথা লিখলেন, এটা হচ্ছে আপনার মূল কথা, এটা থেকে এটা আসলো, এটা থেকে এটা আসলো, জাস্ট একটা বক্স দিয়ে দিলেন। এখন বলতেন ভাই এটা কি হইলো, এটা কোনো শেপ হইলো না। আপনি ওই একঘেয়েমি বারবার একই লাইনের যে লেখা দেখতে স্যারের বিরক্ত লাগবে, বাট আপনি যদি এরকম মানে নর্মাল দুইটা কথা আপনি বলেন যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় আমরা এই ব্যাপারটাকে দুইভাবে আলোচনা করতে পারি, এক আর্থিক দিক থেকে, আরেকটা সামাজিক দিক থেকে। তাহলে এই দুই, সামাজিক এক জায়গায়, আর্থিক এক জায়গায় লিখলেন, জাস্ট ওই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করা। এবার বাসায় যেটা করবেন, বিভিন্ন শেপ, কি শেপ হইতে পারে ডিফারেন্ট ওয়েতে, এগুলা মাথায় রাখবেন। যেমন আমি এমনও হয়েছে লিস্ট দিছি এইভাবে, ফর এক্সাম্পল এইটা, এবং কোনো প্ল্যান করে দেয় নেই, বাট স্টিল এভাবে করে লিস্ট দিয়ে দিছি, এরকম ধরেন বাড়তে থাকলেন, আবার এই পাশ থেকে হ্যাঁ এরকম, মানে জাস্ট নিজের মতন করে শেপ বানানো আর কি। অর্থাৎ এটারে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে যেটা বলছি যে ধরেন মানে এরকম শেপে আসছি আমি, এভাবে মিলিত হয়েছি। তাহলে এভাবে মিলিত হইতে গিয়ে এই ধরেন এই এরকম করে আগাইছি আর কি। হ্যাঁ, অর্থাৎ যে কোনো শেপ আপনি আগে থেকে, আমি এখন আসলে ভুলে গেছি অনেক শেপ, তখন খাতায় প্র্যাকটিস করছি, এবং কি শেপ দেয়া যেতে পারে এগুলো খাতায় আগে করে নোট ডাউন করছি, যে এই শেপগুলো আমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করব। এখান থেকে আপনি ভালো মার্ক পাইতে পারেন। এটা কোনো মানে বাজে জিনিস না, এটা হচ্ছে খাতা নর্মালি আপনার খাতা একই লেখা বারবার দেখতে দেখতে টিচারদের চোখ ধাঁধায় যায়। এটা আমরা নিজেরাও যখন খাতা কাটি বা বিভিন্ন জায়গায় ইয়া করি, দেখতে ভালো লাগে না। আপনি যখন মাঝখানে কোনো শেপ দিবেন, কথার ভেরিয়েশন রাখবেন, ওইটা মাথায়, ওইটা ভালো হবে। যেমন ধরেন তথ্য দিলেন, দুই পাশ দিয়ে তথ্য উপস্থাপন করতে থাকলেন স্টার মার্ক দিয়ে, এটা হইতে পারে। তারপর মার্ক পদ্ধতি চেঞ্জ করলেন, টিক মার্ক দিয়ে তথ্য দিতে থাকলেন, এরকম নানানভাবে তথ্য উপস্থাপন করতে হবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, যে শুধু লিখতে থাকবেন না, হ্যাঁ। এবং খাতায় আরেকটা যে মাথা মানা রাখবেন, যখন এমন হয় যে শুধু লিখার জিনিসই আছে, তখন আপনি এভাবে লিখতে থাকবেন না, এটাকে প্যারা বানানোর চেষ্টা করেন। ধরেন এইখানে একটা লাইন শেষ করেন, তারপরের লাইনটা আবার এখান থেকে শুরু করেন, হ্যাঁ। ধরেন এখানে আবার আরেকটা লাইন শেষ করেন, বা আরও এখানে শেষ করেন, এভাবে লিখেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবং খুব ঘন করে না লিখে এবং খুব পাতলা করেও লিখবেন না, তাহলে টিচারের মেজাজ খারাপ হইতে পারে। আপনি খুব সুন্দর দেখাইতে গিয়া এমন পাতলা লিখছেন, মাথা খারাপ অবস্থা। তো যেই কথাটা মাথায় রাখতে হবে, আপনারা মনে করেন যে পরীক্ষা হলে অনেক ডেটা দিতে হয় না, গুরুত্বপূর্ণ ডেটাগুলো মাথায় রাখতেই হবে। অনেক ডেটা আছে, যেমন বাংলাদেশে এখন ফর এক্সাম্পল ধরেন নারী শিক্ষার হার, পুরুষের শিক্ষার হার, এরকম একটা তথ্য থাকতে পারে, হ্যাঁ। তো তারপরে আমরা যখন পড়েছি তখন ডিজিটাল বাংলাদেশ অনেক জনপ্রিয় ছিল, ওই ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আইসিটি কতটা কি আছে, এরকম তথ্য। তাহলে আমরা যেটা বললাম যে প্রথম কথা হচ্ছে উত্তর হুবহু মুখস্থ করা যাবে না, নাম্বার 1, টু দ্য পয়েন্টে আনসার করতে হবে। যেটা করতে হবে, আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ডেটাগুলো মাথায় রাখবেন, এবং সকল ডেটা ও সকল আলোচনা আপনার নজর দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। পরীক্ষায় এত বড় ইয়া করা যাবে না। উক্তি বা কথা মুখস্থ রাখতে হবে, বিখ্যাত ব্যক্তি এবং যেই সেক্টরে সেই সেক্টরে তার নাম, সেক্টর, পদবি বা প্রতিষ্ঠান, এগুলা মাথায় রাখতে হবে। কখনো কখনো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে, হ্যাঁ, বাংলাদেশের আর্থিক ঋণ এত %, এরকম ব্যাপার আর কি। তো এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে লেখার স্টাইল কি হবে, হ্যাঁ, এটা। আর সবশেষ এখানে আরেকটা দিক নির্দেশনা দিয়ে রাখলাম, সেটা হচ্ছে অবশ্যই ঘড়ির টাইম মাথায় রাখতে হবে।
একেবারে টাইম টু টাইম, একটু এদিক সেদিক হইতে পারে এবং আগে থেকেই মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেটা প্ল্যান করে যাবেন পরীক্ষা হলে এরকম প্রশ্ন নাও হইতে পারে। যেমন 45তম পরীক্ষায় সবাই ধরা খাইছে এভাবে, আগের বিসিএসগুলোর সাথে কোয়েশ্চেন প্যাটার্নের মিল ছিল না। তো আগে থেকে ধরেন আপনি টাইম সেট করে গেছেন যে আচ্ছা আন্তর্জাতিকে তো 10টা কোয়েশ্চেন আসে, তাহলে 10টা কোয়েশ্চেন আমি প্রত্যেকটার জন্য 4 মিনিট করে নিব, তাহলে 40 মিনিট। তো এই জায়গায় হয়তো 4 মিনিটের জায়গায় কোনোটা 5 মিনিট, কোনোটা 3 মিনিট, এভাবে লিখতে পারেন। প্ল্যান করে গেছেন, পরীক্ষা হলে যায় দেখছেন তো এই প্ল্যান মিলে নাই, বাট স্টিল প্ল্যান করে যান, অর্থাৎ টাইমটা ম্যানেজ করে যান, টাইম ম্যানেজমেন্ট যান। এখন তাহলে কি হবে, পরীক্ষা হলে প্রশ্ন ডিফারেন্ট আসলে সাথে সাথেই নাম্বার অনুযায়ী কোন প্রশ্নটা কত নাম্বার সে অনুযায়ী আপনি টাইমটা ভাগ করে ফেলেন। এটা 2 মিনিট পজ নেন, সময় নেন, পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে ঘাবড়ানোর দরকার নাই, সময় নেন। ম্যানেজমেন্ট ধরেন টাইম ম্যানেজমেন্ট। তারপর কি হইতে পারে, এমন হইতে পারে কঠিন প্রশ্নটা একটু বেশি সময় লাগতে পারে, তাহলে আপনি এখন এইটা মাথায় রাখতে হবে, পরীক্ষা হলে প্রশ্ন দেখে বুঝবেন কোন প্রশ্নটা আপনার ফেভারে আছে আর কোন প্রশ্নটা আপনি জীবনে ঠিকঠাক মতো দেখেনও নাই, এটা বানায় বানায় যা ইচ্ছা তা লেখা লাগবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যে যেই প্রশ্নটা সহজ আপনার পারা, এটা যে আপনি বাজেট নিচ্ছেন যে ভাই এটা 10 মার্ক, সেটার জন্য 12 মিনিট সময় আমি বরাদ্দ করছি, কিন্তু এটা 12 মিনিট সময় নেওয়া যাবে না, এটাকে 10 মিনিট 9 মিনিটে শেষ করে ফেলতে হবে। কারণ আপনার আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আপনি তেমন কিছুই পারেন না, এটা অনেকক্ষণ ধরে বানাইতে হবে, অনেকক্ষণ ধরে বিভিন্ন তথ্য খুঁজে খুঁজে বের করে ব্রেন থেকে খুঁজে খুঁজে বের করে বা একটু নিনজা টেকনিক দিয়ে প্রশ্নটা আনসার করা লাগতে পারে। তো ওই প্রশ্নটা 12 মিনিটও হবে না, ওটা 15 থেকে 16 মিনিট লাগতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু স্ট্র্যাটেজিক ব্যাপার। পরীক্ষায় তো এত লোক দেয়, 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, 3 লাখ দেয়, দিয়ে প্রিলি পাস করে কতজন, তারপর রিটেন পাস করে, রিটেন ধরেন 15-16 হাজার, 13 হাজার, 12 হাজার পাস কইরা 46-এ মনে হয় আরও বেশি, প্রশ্ন ফাঁসের কারণে মনে হয় 20 হাজার না কয় হাজার, আমি শিওর ঠিক না। তাহলে এত পরীক্ষার্থীর মধ্যে আপনার টিকবে ধরেন 6-7 হাজার, তারপরে ভাইবা বোর্ড, শুধু টিকলেই হবে? টিকা মানে পাস করা, 400 প্রতি সাবজেক্টে 50 মার্ক করে, 450 পাইলে পাস। 450 পাইলে তো ক্যাডার পাবেন না, পাইতে পারেন 450-এ কেউ কেউ পাইতে পারেন যাদের শিক্ষা ক্যাডার অনেক বেশি, কিন্তু জেনারেল ক্যাডার ভাই এইসবে হবে না। জেনারেল ক্যাডার লাগবে হচ্ছে কমপক্ষে প্রশ্ন বুঝে কমপক্ষে 520 থেকে 570 এরকম লাগবে। যেমন আমার ধারণা 44তম বিসিএস এর কোয়েশ্চেন কিছুটা ইজি ছিল, ওইটাতে 560-এর 550-এর বেশি পাওয়া লাগবে জেনারেল ক্যাডারের জন্য। তার মানে 100 মার্কের ব্যবধান, 5 মার্ক আর জেনারেল ক্যাডার পাওয়া নিয়ে। 100 মার্ক কিন্তু বাপদাদার জিনিস না, হ্যাঁ, প্রত্যেক জায়গায় 2-3 মার্ক করে বেশি পাইবে 100 মার্ক পাইতে হয়, এত সোজা না। সো শুধু পাস করলে তো হবে না, এই জন্যই পরীক্ষার হলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি এই যে বললাম পাস করলো, কিন্তু 44তম বিসিএসে আমি যেটা দিলাম ভাইবা, 12,000 ভাইবা দিছে, কিন্তু জেনারেল ক্যাডার মাত্র কত, 450 জন। তো ভাইভাতে না হয় 20-30 মার্কের ব্যবধান হয়েছে, কিন্তু রিটেনে যে আরও ব্যবধান আছে, 449 জন জেনারেল ক্যাডার পাইলো, 449 জন জেনারেল ক্যাডার পাইলো। তাহলে এই জেনারেল ক্যাডার যারা পাইলো তারা সবাই আমার ধারণা 550-এর বেশি, যে যত বেশি পাইছে সে তত বেশি মার্কে আসছে। আমি যেহেতু সায়েন্সের ছিলাম না, আমার বিজ্ঞান অনেক খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে। সো এই কারণে আরও ক্যাডারটা আমার ডাউন হয়েছে আসলে, সত্যি কথা বলতে। না তো অল্প প্রিপারেশান দিয়ে আরও উপরের দিকে ক্যাডার পাইতাম হয়তো বা। তো এই জিনিসটা একটা সায়েন্সের এক্সামটা অনেক বাজে পরীক্ষা দিছি আমি, বাট স্টিল জেনারেল ক্যাডারে আসছে। তার মানে ওই যে আমি টেকনিক ফলো করছি, টাইম ম্যানেজ করছি এবং প্রচুর লিখছি, সব কিছু মিলাইয়া। এবং পরীক্ষা হলে ঘাবড়ানো যাবে না। আরেকটা জিনিস মাথায় রাখবে, একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত এমন হইতে পারে আপনার হাতে সময় মাত্র 2 মিনিট, আর আপনার প্রশ্ন এখনও ধরেন একটা বাকি আছে যেটা 10 মার্ক, 10 মার্কের প্রশ্ন। আপনি ভাবলেন ভাই 2 মিনিট আর কী লিখবো, ডাক বাদ দেই, বাকিগুলা রিভাইজ দেই। হ্যাঁ, বাকিগুলা রিভাইজ দিবেন, ঠিক আছে, দিলে ভালো, কিন্তু এর চেয়ে বরং এটা যদি আপনি 4-5টা লাইন আনসারও করেন, এমন হইতে পারে এটা 3 পাবেন। 3 মার্ক আপনার লাইফে অনেক বেশি ম্যাটার করে, অনেক 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 ম্যাটার করে। এটা 3 মার্কের জন্য ক্যাডারও চেঞ্জ হইতে পারে। 3 মার্কের জন্য কেউ ক্যাডার 9 ক্যাডার পাইছে, কেউ ক্যাডার পাবে, এগুলো পার্থক্য করে। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত ইউ হ্যাভ টু ট্রাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে রিটেন ক্যান্ডির উদ্দেশ্যে। সো নিনজা টেকনিকগুলোর ক্ষেত্রে এখন যেটা পড়াশোনার ক্ষেত্রে বললাম, এবং আর কি কি নিনজা টেকনিক ফলো করতে হবে এই জিনিসগুলো বললাম, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মাথায় রাখবেন যে
প্রিলি থেকে অনেক প্রশ্ন আনসার করা লাগতে পারে। এমন হইতে পারে যেমন আমি 44তম বিসিএসে ওয়ারি বটেশ্বর আসছে, এটা 10 মার্কের আসছে, বাট এটা রিটেনে আমি কিছুই পড়ি নাই। এখন এটা কী আনসার করব? এটা যেটা করলাম, বাংলাদেশের মানচিত্র আঁকলাম এবং নরসিংদী কোথায় আছে এটা জাস্ট ইন্ডিকেট করে দেখায়া বললাম যে এখানে হচ্ছে এই লোকেশনে ওয়ারি বটেশ্বর অবস্থিত, এটা একটা পুরাকীর্তি, এটার ভিতরে কী কী থাকতে পারে। আসলে নর্মালি পুরাকীর্তির মধ্যে অর্থাৎ প্রাচীন পুরাতন যে ইয়াগুলো আছে এগুলোর মধ্যে কী কী থাকতে পারে এই জিনিসগুলা বানায় অল্প করে এটা আনসার করছি। ওকে, এটা 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 এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আরেকটা যে মাথায় রাখবেন, এমনও হইতে পারে প্রশ্নের মধ্যে চাইতে পারে যে সিরিয়ালে আনসার করতে হবে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবং আসলে কয়টা আনসার করতে বলছে, এটা 45তম বিসিএসে অনেকে 45 অন্য বিসিএসে এসে আসতো একটা আনসার করা লাগতো, আর 45তম বিসিএসে 3টা আসতো, একটা আনসার করা লাগতো। 45-এ আসছে হচ্ছে দুইটাই আনসার করা লাগবে, কিন্তু অনেকে বোঝে নাই, আনসার করছে একটা। সো পরীক্ষার এই জিনিসগুলো কিন্তু ক্রুশাল। তো বুদ্ধি আসলে ক্যাডার হইতে হলে বুদ্ধি লাগবে, শুধু ডাহা মুখস্থ করলেন আর একজনটা আগাই গেলেন এটাতে কোনো লাভ হবে না। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? সো এইভাবে করে হচ্ছে এখন যা 46 বিষয় আছে মেন্টালি প্রিপারেশান নেন, যাতে করে আপনারা পরীক্ষার হলে ভালো করতে পারেন। আর এই জয়েন ইংলিশ প্ল্যাটফর্ম ফলো রাখেন, সামনের দিকে 46 তো দিবেন, 47 থেকে আমার একেবারে ডেডিকেটেড বিসিএসের রিটেন ব্যাচ আসবে। ফ্রি হ্যান্ড রাইটিং, আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং সিগনেচার কোর্স, যেই কোর্সটা সব বিসিএস ক্যান্ডিডেট বলেন সকল মানুষের জন্য যারা ইংলিশ শিখতে চায় যে কোনো পারপাসে তাদের জন্য কাজে লাগবে। সো তারা বিসিএসের কোর্সে ডেডিকেটেড ভর্তি হবেন। আগে যদি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করে থাকেন তাহলে তারা তো ফিতে একটা ছাড় পাবেন, আর যারা করবেন না তাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডের কোর্স দিয়ে তারপর বিসিএস এর কোর্স করানো হবে। ওইখানে হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং এর ডিটেল আলোচনা হবে না, ওইখানে ট্রান্সলেশন, তারপরে প্যাসেজের উপর ফোকাস করা হবে, প্যাসেজ আনসার করা আর অন্যান্য খুঁটিনাটি ব্যাপার সামারি এই ব্যাপারগুলোতে ফোকাস করা হবে। ফ্রি হ্যান্ড রাইটিংও শেখানো হবে ট্রান্সলেশনের মাধ্যমে, ট্রান্সলেশন ক্লাস একটু বেশি দেওয়া হবে যাতে করে ফ্রি হ্যান্ড রাইটিংটা আসে। ওই ট্রান্সলেশন করানোর সময় আমি লিঙ্ক আপ করে দিব যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এরকম একটা ব্যাচে এই ক্লাস আছে, ওই ক্লাসটা দেখতে হবে। এরকম মাধ্যমে আমি সামনের ইয়াগুলোতে যাবো, হয়তো বা বিসিএসের 47 থেকে আমার ইনশাল্লাহ ডেডিকেটেড ব্যাচ আসবে। সো আপনারা শুভকামনা, যে ভালো করবেন তো বললেন। ইংলিশ নিয়ে অনেকে টেনশনে থাকেন আমি জানি, ইংলিশ 200 মার্ক, এখানে অনেক ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য, ভালো ক্যান্ডিডেট খারাপ ক্যান্ডিডেট পার্থক্য তৈরি হয়ে যায়। ম্যাথ হয়তো অল্প কিছুদিন প্রিপারেশন নিয়ে পারা যায়, বিজ্ঞান দুর্বল থাকলেও আমার যদি ভালো প্রিপারেশন নিতাম আমার অত দুর্বলতা থাকতো না। বিজ্ঞান দুর্বল থাকলেও মুখস্থ করার মাধ্যমেও অনেক কিছু আনসার করা যায়, কিন্তু ইংলিশ ভাই মুখস্থ করে আপনার হবে না, তাও আবার 200 মার্ক। দিস ইজ ভেরি ক্রুশাল। সো এই জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি যেন আমরা আসলে মুখস্থ নির্ভর না হয়ে নিজে নিজে ভালো করতে পারি ইংলিশটায়, এটা মাথায় রাখতে হবে। আমি 44-45 দুইটা বিসিএসে রিটেন ক্র্যাক করছি, কিন্তু ইংলিশ একটা বিন্দুও পড়াশোনা করি নাই, জাস্ট কী আসে এবং কিভাবে আনসার করলে ভালো পাবো এই স্ট্র্যাটেজি সেট করে গেছিলাম। সো আজকের আলোচনা এই পর্যন্তই। দেখি কমেন্ট সেকশনে কারোর কোনো কমেন্ট আছে কি না, যদি না থাকে আমি ক্লাসটা এখানেই শেষ করব। কমেন্ট আছে কিছু, ভাই আপনার মতে বিসিএসের জন্য কোচিং সেন্টার কতটা ইম্পর্টেন্ট? কোনো ইম্পর্টেন্ট নাই, স্পেসিফিক সাবজেক্ট যেটাতে দুর্বলতা আছে সেটা পড়বেন। ওভারঅল কোচিং করলে টাইম ওয়েস্ট। আমি ভর্তি হয়েছিলাম কোনো একটা কোচিংয়ে 10,000 টাকা দিয়ে, 2 দিন ক্লাস করে বসে দিয়ে আমি একদিন ওই 2 ঘন্টায় এর চেয়ে বেশি পড়াশোনা করতে পারি। এবং কোচিং করলে একটা সমস্যা আছে, সবাই যেইভাবে আনসার করে আপনিও সেভাবে আনসার করবেন। কোচিং সেন্টারে যে কাজটা হয় শিট নির্ভর পড়াশোনা হয়, আই এম সরি ফর দ্যাট, যে জিনিসটা আমি করি না। আমি শিটে গুরুত্ব দিই না, আমি বলি যে আপনারে আমি শেখাই দিব, আপনি নিজের মতন করে বানাই লিখবেন। আপনারা আমি ইংলিশ শেখাবো, এখন ধরেন ভাই অনেকে বলে ভাই আমাকে দেন, এসে দেন, আমি এসে দিব না। আমি ধরেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কী কী তথ্য দিলে এই এসেটা ভালো হবে এই তথ্যগুলো দিয়ে দিব, এবার এসে আপনার ভাবে বানাই লিখবেন। অনেক জায়গায় কী হয়, সবাই ওই কোচিংয়ে একই শিট মুখস্থ করে দেয় এবং নাম্বার পায় গোল্লা। নিজের ইউনিকনেস থাকতে হবে, এটা মাথায় রাখবেন। সো আমার যে কোয়েশ্চেনটা ছিল, সব কোর্স কোচিং করা যাবে না, 1-2টা যেগুলোতে আপনি একেবারে দুর্বল সেগুলো কোচিংয়ের আগেই সেট করে ফেলেন না। ম্যাথে দুর্বল, যদি কোচিং ছাড়া গাইড পড়ে পড়ে পারেন করেন। ইংলিশে দুর্বল, নিজে নিজে ডেভেলপ করতে পারেন করে ফেলেন। আর না হলে ওই স্পেসিফিক সাবজেক্টটার জন্য যেই মেন্টর ভালো বা আপনার ভালো লাগে তার সাথে ক্যারি করেন, এটা করবেন। এমনি ঢালাওভাবে সব কোচিং করলে লস, পড়া হয় না। হ্যাঁ, আর এত সময় পাওয়া যায় না। ভাই আপনি বলছেন আপনি অনেক লিসনিং করতেন, কিভাবে করতেন, কত সময় করতেন, সহজ কথা একটু বিস্তারিত বলেন প্লিজ। ভাইয়া
লিসনিং লিসনিং আমি পডকাস্ট শুনছি প্রচুর পরিমাণে, বিভিন্ন বাইরের দেশের। কোনো পেপার পড়বো, কোন পেপার পড়বো? ও পেপারের ক্ষেত্রে পেপার আসলে যে কোনো পেপারেই পড়তে পারেন। সম্পাদকীয় পাতাগুলো বেশি পড়বেন, বিজনেস পাতাগুলো পড়তে পারেন। এই মারামারি রাহাজানি এগুলো আসলে অত বেশি দেখার দরকার নাই, বাট মাথায় রাখবেন ইন্টারন্যাশনালটা ভালো করে দেখবেন। ইন্টারন্যাশনাল প্রচুর পেপার থেকে বা আপডেটেড নিউজ, আমি হচ্ছে পেপার পড়াতে বিবিসি নিউজ টিউজ শুনতাম, ওই আপডেটেড ওই জায়গা থেকে প্রচুর বানায়া কোয়েশ্চেন দিতে পারবেন। ঠিক আছে, ওকে। আইবিএর সম্পর্কে কিছু বলেন। আজকে আইবিএর জন্য বলা না, আজকে শুধু 20-40 বিসিএস এর জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। সো বিসিএস সংক্রান্ত কোয়েশ্চেন নাই, মোটামুটি পেপার পড়ার কথা বলছে, যে কোনো পেপারই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।